খুব বাজে লোক, খুবই বাজে লোক, অত্যন্ত বাজে লোক। আমার এটা বলতে কোনো দ্বিধা নেই। আলোক গদানের একটা রেট্রোস্পেক্টিভ হচ্ছিল, ওনার সব ছবি, ওনাকে তো বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার, কিন্তু ওর ছবি দেখতে গিয়ে আমি 10 মিনিট দেখে বেরিয়ে এসেছি, এতটাই মানে সবটাই মাথার উপর দিয়ে যায়। তো আমি দেখলাম আমি একমাত্র নির্মোদ না, অমর পালেকার বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। তো আমি সেই সময় সুযোগ পেয়ে, আর অমর পালেকার আমার খুব প্রিয় অভিনেতা, আমি গিয়ে তার সঙ্গে আলাপ করলাম। তো উনি তখন বলছিলেন, ওনার কাছে এটা শোনা যে ওনার এই 3টে ছবি যখন পরপর এসেছে, সেই সময় চোপড়া হাউস থেকে ওনার কাছে একটা ছবি মানে এসেছিল করবার জন্য। সেই ছবিটাতে মানে হিরোকে দেখানো হয়েছিল হিম্যান, তার একটা দৃশ্য ছিল কুকুরের সঙ্গে লড়াই করবে। অমল পালেকার এবং এমনি যে এই ছবিগুলো করে উনি যে টাকাটা পেতেন তার থেকে অনেক বেশি টাকা ওনাকে অফার করা হয়েছিল। তো অমল পালেকার খুব পরিষ্কার ভাবেই ওনাকে জানিয়ে দিয়েছেন এটা এই চরিত্র আমার জন্য নয়, দর্শক ছুঁড়ে ফেলে দেবে এই ছবি। আমি যতই 3টে হিট ছবি দিই না কেন, এই চরিত্রটা যখনই আমি করবো, দর্শক আমাকে ছুঁড়ে ফেলে দেবে। এই যে উনি এটাকে অনুধাবন করতে পেরেছেন, এই ওনার কাছে সাংঘাতিক ব্যাপার। আজকালকার তো অভিনেতা বুঝতেই পারে না যে আমাকে কোন চরিত্রটা করা উচিত। তখনকার দিনের একটা সিনেমা বানানো একটা ভয়ঙ্কর কঠিন কাজ ছিল। একটা মানে কালোজয়ী গান, মানে এটা যেটা এখনো লোকের মুখে মুখে ফেলে, ওই যে গানটা, এই পথ যদি উত্তম কুমারের ব্যাক প্রজেকশন, উত্তম কুমারের পেছনে সুজিত সেন বসে আছে, মোটর সাইকেলে করে যাচ্ছে, এটা কিন্তু কোনো একেবারে মানে স্থির দাঁড়িয়ে মোটর সাইকেলটাকে ব্যাক প্রজেকশন করে ছবিটাকে তুলেছে, যেটা নাকি এক কথায় এখনকার দিনে কেউ ভাববেই না ওইভাবে ছবি তোলার কথা। নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবশ্রী চলে এসেছি আপনাদের বন্ধু, আবারও আপনাদের সাথে গল্প করতে। এবং অবশ্যই আমি তো একা আসি না, আমার সাথে একজন অতিথিকে নিয়ে এসেছি। যে অতিথি আজকে আপনাদের সাথে আলাপ করিয়ে দেব, অতিথিকে, তার সাথে গল্প করব। তিনি অভিনয় জগতের একজন ব্যক্তিত্ব, থিয়েটার এবং অভিনয় এবং নির্দেশনা 3টে নিয়ে তিনি এগিয়ে চলেছেন। তো আজকের অতিথির নাম অমিত রায়, অভিনেতা এবং নির্দেশক, নাট্যকার, থিয়েটার শিল্পী অমিত রায়। নমস্কার। নমস্কার স্যার, স্বাগত আমাদের চ্যানেলে আপনাদেরকে। তো কেমন আছেন বলুন? ভালো। আপনার সেদিন একটা নাটক দেখলাম তপন থিয়েটারে, তো নাটকের বিষয়বস্তু তো খুবই ভালো লাগলো। তো তখনই মনে হয়েছিল যে আপনার সাথে যদি একটু গল্প করার জন্য আমাদের চ্যানেলে নিয়ে আসি। তো সেরকম একটা সুযোগ পেয়ে গেলাম, এর জন্য অনেক ধন্যবাদ যে অনেক ব্যস্ততার ভেতরে আপনি একটা সময় দিয়ে এখানে এসেছেন। আমি এবার আপনার শুরুটা কোথা থেকে, মানে আপনি অভিনয় জগতে যে ঢুকেছেন বা নাটককে ভালোবাসেন, থিয়েটারকে ভালোবাসেন, শুরুটা প্রেরণা কোথায়? প্রেরণা আমার ছোট মামা সুজন সেনগুপ্ত। সুজন সেনগুপ্ত চতুরঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন এবং সুজন সেনগুপ্তর অভিনয়ের প্রতি তার পাগলামি, বলবো পাগলামিটা আমাকে খুব মানে ভীষণভাবে আকর্ষণ করতো। তো ছোট মামা যে চাকরিটা করতো, সেই চাকরিতে শিফটিং ডিউটি ছিল, মর্নিং ইভিনিং নাইট 3টে শিফট করো। এই 3টে শিফট করার পরেও ছোট মামার নাটকের প্রতি পাগলামি মানে আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছিল, এবং সেইখান থেকে আমার নাটকের প্রতি ভালোবাসা। আর মূলত ভালোবাসা আমার অভিনয়। আমি অভিনয় করতে অসম্ভব ভালোবাসি। মানে এটা কেন এসেছে? মানে এমন কখনো মনে হয়েছে যে আমি কোনো চরিত্র সামনে দেখেছি, কিন্তু সেটা যদি আমি কোথাও হতে পারতাম, সেটা হতে পারিনি? লোকে অনেক সময় এটা ভাবে, ধরুন ডাক্তার হতে পারিনি, ডাক্তারের চরিত্র হয়েছে, ড্রাইভার হয়েছে, সেসব বিষয় না। বিষয়টা হচ্ছে যে অভিনয়ের মোদ্দা কথাটা যেটা হচ্ছে যে আমি যা নই, আমি সেটাকে দর্শকের সামনে হাজির করছি, এবং হাজির করছি আমার এই হাজির করাটা কতটা জ্যান্ত, মানে কতটা দর্শকের কাছে পৌঁছচ্ছে, সেটা হচ্ছে মূল কথা। এবং এইটা যখন আমি মঞ্চে উঠে অনুভব করছি যে আমার এই মানে
এই অভিনয়, এই চরিত্রটাকে আমি ঠিক ঠিক মতো করতে পেরেছি, তাতে করে দর্শকের যে মানে আমরা পেয়েছি, তাতে করে আমার মনে হয়েছে যে এটা অদ্ভুত মজার জিনিস। এই ভালো লাগাটা বা এই নেশাটা অন্য অনেক নেশাকে টপকে যেতে পারে এমন কেন নাটকে তো কোনো রিটেক থাকে না, মানে একবারে আপনি যেটা করলেন ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, সেই দর্শকদের রেসপন্সটা সঙ্গে সঙ্গে পান বলেই কি আপনি বেশি? হ্যাঁ, এটা তো একটা সবচেয়ে বড় কথা যে দর্শকের রেসপন্স হচ্ছে মানে চটজলদি, মানে আমি মঞ্চে কি করছি দর্শক সেটাকে কিভাবে রিয়াক্ট করছে এটা আমি একদম সরাসরি বুঝতে পারছি। এবং এই বুঝতে পারাটা আমার দর্শকের ভালো লাগা বা দর্শকের মন্দ লাগা এই সবটাই আমি অনুভব করতে পারছি মঞ্চে দাঁড়িয়ে, এবং সেইটা নিয়ে আমার অসম্ভব টানে, যেটা নাকি ফিল্মে বা কোনো ভিজুয়াল মিডিয়াতে কখনোই সম্ভব না। তাকে অপেক্ষা করে থাকতে হবে কখন সেটা দর্শকের সামনে আসবে। তো অভিনয় করছি যে উত্তেজনাটা, সেই উত্তেজনাটা ততক্ষণে থিতিয়ে যায়। হ্যাঁ, করতে করতে দর্শকের যে সরাসরি যোগাযোগ, সেইটা মানে তখন ভালো হলে তার একটা অন্যরকম রিঅ্যাকশন পাওয়া যায়, অসম্ভব ভালো। আর যখন খারাপ হলেও তারও একটা রিঅ্যাকশন বোঝা যায়। তো প্রথম যেদিন মঞ্চ ওতে অভিনয়তে গেলেন, প্রথম ডায়লগ হলো বা প্রথম দর্শকদের সামনে, সেই অনুভূতি কেমন ছিল? অনুভূতি খুব ভালো ভালো, মানে প্রথমত মানে নাটক দেখতাম, করবার ইচ্ছাটাও হতো ঠিক, কিন্তু আমিও যে করতে পারি এই ভাবনাটা কিন্তু প্রথম নাটকের পর আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমিও পারি এবং বেশ ভালো করেই পারি। প্রথম নাটক কি ছিল? প্রথম নাটক এটা বহুদিন আগে করা, আমার এক্ষুনি নামটা মনে পড়ছে না নাটকটা। এটা অনেকদিন আগেকার ঘটনা, তো 70s এর ঘটনা। সুতরাং তখন তো নাট্য জগৎ বা থিয়েটার জগৎ একদম অন্য রকমের একটা ভাবধারা ছিল। সেটা এখনো আছে, কিন্তু আমার এই এতদিনের ইয়েতে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, এখন যেটা কমে গেছে মানে ফুরিয়ে গেছে বলছি না, কিন্তু কমে গেছে, সেটা হচ্ছে ডেডিকেশনটা। যে প্রচন্ড মানে এখন না মানুষ যে কোনো ক্ষেত্রে, নট অনলি ইন অ্যাক্টিং, ইন অল রেসপেক্ট, মানে মানুষ না খুব দ্রুত নামটা চায়, কত দ্রুত আমি নামটা করতে পারি। আগে অনুশীলনটা বেশি ছিল, শিক্ষাটা বেশি ছিল, অনেক বেশি। নাম কাকে বলে হয়তো জানতো না। নামের পেছনে তখনকার দিনে অর্থ তো ছিল না, খুব সামান্য অর্থ ছিল তখন। কেননা আমি দেখুন, কোন সাবজেক্ট বা কোন শিল্প কালোজয়ী হয় কিন্তু তার সে কিভাবে দেখাচ্ছে তার উপরে। যেমন আমরা তখন জন্মাইনি, সেই সময় বাংলা চলচ্চিত্রে প্রমথেশ বড়ুয়া নাম বিরাট নাম। হ্যাঁ, প্রমথেশ বড়ুয়া এমনই নাম, প্রমথেশ বড়ুয়ার দেবদাস, প্রথম দেবদাস প্রমথেশ বড়ুয়া করেছিলেন, এবং এই দেবদাস প্রমথেশ বড়ুয়া যখন মারা গেলেন তখন এই কেওড়াতলা মহাশ্মশানে এসব বুড়িরা বলছে এই দেবদাস মারা গেছে, ও এরকম সব বলা বলি করছে। চরিত্রটার ভিতরে এতটাই ঢুকে গেছে যে তার নাম দেবদাস। তার থেকেও বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি দেবদাস উপন্যাসটা লিখেছেন, তিনি বলেছেন এই হচ্ছে আমার ঠিক, আমি এই লোকটাকে ভেবে, আমি যাকে ভেবে দেবদাস লিখেছি একেবারে জ্যান্ত করে তুলেছি। তো পরবর্তী ক্ষেত্রে আমরা যখন প্রমথেশ বড়ুয়ার সিনেমা দেখেছি, মানে যখন রিলিজ, আমার বাবা প্রমথেশ বড়ুয়া একটা মুক্তি বলে সিনেমা রিলিজ করেছিল, বাবা 32 বার দেখেছে। এবারে বাবা খুব গর্ব ছিল, 32 বার মুক্তি দেখেছি। তো পরবর্তীকালে যখন এই ছবিগুলো আমরা দেখলাম, তখন দেখলাম এত জঘন্য অভিনয়ের ঢং, এরকম ভাবে কথা বলা, এর কি, যার জন্য প্রমথেশ বড়ুয়া ওনার সময় কিন্তু একটা ব্ল্যাকনি আইডল হয়েছিলেন, কিন্তু কালোজয়ী হতে পারেনি। কালোজয়ী আমরা যখন পথের পাঁচালী দেখলাম প্রথম, বা ঋত্বিক ঘটকের যে কোনো ছবি, সুবর্ণরেখা বা অযান্ত্রিক, যে ছবিগুলো দেখলাম, তখন যেটা মনে হয়েছিল যে এই ছবিটা আগামী 50 বছর পরেও লোকে কিন্তু একই রকম ভাবে গ্রহণ করবে, যেটা থেকে আজকে মানুষ প্রমথেশ বড়ুয়াকে ভুলে গেছে, এই প্রজন্ম প্রমথেশ বড়ুয়ার নামই জানে না। তো এই যেমন তৎকালীন একজন অভিনেতা ছিলেন সেই সময়, আরো পরে, সেটা হচ্ছে তুলসী চক্রবর্তী। আগামী 100 বছরে ওই মাপের অভিনেতা আসবে না, অথচ ওনার তো শিক্ষা বলতে কিছুই ছিল না। উনি হয়তো ক্লাস 4-5 অব্দি পড়েছেন, আর মানে শিক্ষাগত যোগ্যতাও ছিল না, প্লাস এই যে আজকাল নানা রকম সমস্ত সংস্থা হয়েছে অভিনয় শেখানো, যদি আমিও ব্যক্তিগতভাবে মনে করি অভিনয় শেখানো যায় না, কেউ শেখাতে পারে না, অভিনয় ভেতরে থাকে। তুলসী চক্রবর্তীর যে অভিনয়, সেই অভিনয় আগামী 100 বছর পরেও খুঁজে পাওয়া যাবে না, এত স্বাভাবিক অভিনয় ওই সময় করা। আরেকজন ছিলেন, পুরনো ছবি দেখলে হয়তো তাকে পাবেন,
তিনি হচ্ছেন বড় রাজলক্ষ্মী দেবী, বা পরবর্তীকালে মলিনা দেবী বা অনুভা গুপ্ত, তারপরে সাবিত্রী চট্টোপাধ্যায়, এরা মানে একেবারে কালো জয়ী, মানে আগামী 100 বছর পরে এদের অভিনয় নিয়ে আলোচনা হবে। এরা এনাদের অভিনয়ের ঢংটা এমন নিখুঁত ছিল। এটা কেন মনে হচ্ছে যে এটা তো মোটামুটি স্বর্ণযুগের শিল্পীদের কথাই আসছে, সাবিত্রী চট্টোপাধ্যায়, তাই তারপরেও আমরা 9 দশকে যদি 80-তে উত্তম কুমার মারা যাওয়ার পরেরটাই আমরা ধরে নিই স্বর্ণযুগ শেষ হলো, 9 দশকে অনেক নতুন অভিনেতা অভিনেত্রী এসছে, তাদেরও তো সিনেমা অনেক হিট করেছে। তো অভিনয়ের পার্থক্যটা আপনি সেই 5-এর দশক 6-এর দশকের থেকে 9-এর দশকে কি সমৃদ্ধশালীতা কম, না অনুশীলন কম, না অনুশীলন কম এই কারণে, দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে কি, তখনকার দিনের একটা সিনেমা বানানো একটা ভয়ঙ্কর কঠিন কাজ ছিল। একটা মানে কালোজয়ী গান, মানে এটা যেটা এখনো লোকের মুখে মুখে ফেলে, ওই যে গানটা, এই পথ যদি উত্তম কুমারের ব্যাক প্রজেকশন, উত্তম কুমারের পেছনে সুজিত সেন বসে আছে, মোটর সাইকেলে করে যাচ্ছে, এটা কিন্তু কোনো একেবারে মানে স্থির দাঁড়িয়ে মোটর সাইকেলটাকে ব্যাক প্রজেকশন করে ছবিটাকে তুলেছে, যেটা নাকি এক কথায় এখনকার দিনে কেউ ভাববেই না ওইভাবে ছবি তোলার কথা। অথচ ওটা মানে ওটা আজকের দিনেও কিন্তু একই রকম ভাবে প্রাসঙ্গিক। তো বিষয়টা হচ্ছে সেইটা, ওই যে ডেডিকেশনটা, যেমন মরুতীর্থ হিংলাজ নামে একটা ছবি হয়েছিল, তাতে যে মরুতীর্থ হিংলাজ মরুভূমিটা দেখানো হয়েছিল, সেই মরুভূমিটা আমাদের নিউজের স্টুডিওতে হয়েছিল। সে তখনকার আর্ট ডিরেক্টররা ওই বালি ফেলে অদ্ভুত একটা তৈরি করেছিল, যেটা মরুভূমিকে একদম রিপ্রেজেন্ট করে। সিনেমাটা দেখছি মনে হচ্ছে মরুভূমির মধ্যেই শুটিংটা হয়েছে কিন্তু স্টুডিওতে। এই যে ইয়েটা, সবচেয়ে বড় একটা বিশাল ব্যাপার যেটা ছিল, যে কালো সাদা ছবিতে তো দুটোই রং, সাদা আর কালো। এই যে পর্দা, এখনকার দিনে যেমন যেহেতু রঙিন ছবিতে যে পর্দা, প্রতিটা পর্দার এই যে পর্দার দেখানো যাবে, তখনকার কিন্তু সেই উপায়টাই ছিল না। তার মধ্যেও কিন্তু এই যে তফাৎটা করা, এটাই ছিল তখনকার দিনের যারা মানে শিল্প নির্দেশক ছিল তাদের কৃতিত্ব। এটা ঘটনা। প্রথম নাটক আপনার কি ছিল মনে পড়ছে? অনেক দিন আগের ঘটনা তো। আচ্ছা, আগেকার দিনে যে আপনি নাটক দেখেছেন, এরকম কোন নাট্য ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছেন যেখান থেকে আপনি শিক্ষা পেয়েছেন? মানে কি, একটা জিনিস আমার অন্যতম একজন প্রিয় অভিনেতা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটা কথা আমি শুধু মানি না, আমি ওইটাকে ফলো করার চেষ্টা করি, যে ভালো অভিনেতার, এটা যে কোনো শুধু সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছে বলে বলছি না, এটা অনেক বড় অভিনেতাও বলেছে, যে ভালো অভিনয়ের কোথাও কিছু যদি তুমি দেখো তোমার মনে হয়, তাহলে সেটাকে চুরি করে নেবে, চুরি করে তোমার মতো করে নেবে। হ্যাঁ, এবং অভিনয়টা যদি মানুষের ভেতরে থাকে তার মননে, তাহলে কিন্তু সে সেটা পারবে। এখন যারা, সত্যি কথা বলতে, যে এটাকে জেনারেশন গ্যাপ নয়, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। যেমন আজকের দিনেও যদি একটা সাংঘাতিক কেউ অভিনয় করে, আমি একেবারে মুক্ত কণ্ঠে তার স্বীকার করবো, কিন্তু সত্যি সত্যি আমার যেটা মনে হয়, এখনকার ডেডিকেশনটা এত কম। এখনকার ছেলে মেয়েদের সবাই একটা কথা বলে, এত চেষ্টা করছে কিছু হচ্ছে না কেন, সেটা কেউ নিজেকে কখনো প্রশ্ন করে না। কিন্তু হয়ে উঠছে, আপনি যদি বলেন যে আগের দিনে যেমন উত্তম কুমারের আমরা দেখেছি ব্যোমকেশ, এই যুগেও আমি ব্যোমকেশ দেখছি, তা আমাদের হাল আমলে অনেক অভিনেতাই কিন্তু সেরকম হিট ছবি দিয়েছে, হয়তো মেইনস্ট্রিম নয়, মেইনস্ট্রিম বাংলা সিনেমায় আমি কথা বলবো, কিন্তু সেখানে তো হিট হয়েছে, ব্যোমকেশও হয়েছে, ফেলুদাও হয়েছে। তো তফাৎটা কি, আগেই প্রথম ফেলুদা সৌমিত্র চট্টোপাধ্যায় করেছেন বলেই কি পরবর্তীকালে আমরা সব্যসাচী চক্রবর্তী বা কাউকে ফেলুদা বলে মানতে পারলাম না? মানার কোনো কারণ নেই। বিষয়টা হচ্ছে যে সব্যসাচী নিঃসন্দেহে ভালো ফেলুদা করেছে, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে এখন হয় কি, প্রথম যেটা মানে আমরা দেখি, সেটা আমাদের মনে একটা ছাপ ফেলে দেয়, যে আমরা সোনার কেল্লা, জয়গড় ফেলুনাথ দেখার পর যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফেলুদা হিসেবে ভেবে নিয়েছিলাম, এবং সোনার কেল্লা পরেও যে সত্যজিৎ যে উপন্যাসগুলো লিখেছেন, তাতে কিন্তু ওনার ওই ছবি আঁকার মধ্যে বারবারই সৌমিত্র চলে এসছে, আর জটায়ুর সময় সন্তোষ দত্তের ছবি চলে এসছে। তার মানে কি, পরিচালক নিজেও কিন্তু মানে ওই অভিনেতার দ্বারা প্রভাবিত হয়েছে, সেই জন্যই হয়েছে। যদিও সব্যসাচী চক্রবর্তী যবে ফেলুদা করেছেন তখন সত্যিটা বেঁচে নেই, সুতরাং উনি কি ভাবতেন বা কি বলতেন আমি জানি না। তবে আমরা ছোটবেলা থেকে ফেলুদা যতটুকু পড়েছি, ফেলুদার তো
ফেলুদা তো কোনো হিম্যান হিসেবে সত্যি তার হাজির করেননি। খুব বুদ্ধিমান একজন মানুষ, একদম ইন্টেলেকচুয়াল একজন গোয়েন্দা, ইন্টেলেকচুয়াল মানুষ, নেক্সট ডোর লোক, ওকে এরকম অবজারভেশন সাংঘাতিক। তো এইটাকে ভেবেই করা, যেটা নাকি সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে এত ভালো খাপ খেয়ে গেছে, পরবর্তীতে তো আরো অন্য লোকও তো করেছে ফেলুদা, কিন্তু সেই যে আমরা সোনার গেল্লায় যে মজাটা পেয়েছিলাম, যেমন জটায়ু তো বহু লোক করেছে, রবি ঘোষের মতো একজন অসাধারণ শিল্পী জটায়ু করেছে, অনুপ কুমারের মতো একজন শিল্পী করেছে, সন্তোষ দত্ত আমাদের একেবারে কমন হয়ে গেছে। মানে আমার জটায়ু পড়লেই সন্তোষ দত্তের ছবিটা, এইটাই হচ্ছে অভিনেতার কৃতিত্ব। আরেকটা আছে, মেইন স্ট্রিম বাংলা সিনেমায় আগেকার দিনে অনেক রোমান্টিক মুভি বেরোতো, যে ক্ষেত্রে মানে হলে গিয়ে হয়তো উত্তম কুমার যে কারণে ম্যাটিনি আইডল হয়েছে, এছাড়াও অনেক রোমান্টিক অভিনেতাকে, বসন্ত চৌধুরীকেও দেখেছি, সৌমিত্র চট্টোপাধ্যায়কেও দেখেছি। সেই ধরনের রোমান্টিক মুভি 90-এর দশকের শেষ থেকে প্রায় নেই বললেই চলে, সবটাই মেইন স্ট্রিমে ঢুকে গেছে। একটু অন্যরকম প্রেজেন্টেশন, রোমান্টিক হয়েছে কিন্তু প্রেজেন্টেশনটা অন্য, বা সেই গাড়ি নিয়ে বা যেটা করে, এটার অভাব কেন এসছে? দর্শক বদলেছে নাকি রোমান্টিসিজম চলে যাচ্ছে? দর্শকের দৃষ্টিভঙ্গি তো কিছুটা পাল্টায়, সেটা সময় অনুযায়ী পাল্টাবে, সেটা কথা না। কথাটা হচ্ছে যে যদি ঠিক মতো যে কোনো জিনিস, একটা খুব খারাপ স্ক্রিপ্ট ধরা যাক, স্ক্রিপ্টটা খুব খারাপ, খুব বাজে লেখা একটা স্ক্রিপ্ট, কিন্তু সেই স্ক্রিপ্টটাকে যদি একেবারে ঠিক মতো একটু মানে করতে পারে, জ্যান্ত করতে পারে, তাহলে সেটা দর্শকের ভালো লাগবে। আপনি ভাবুন যে সেখানে সমস্যা কোথায় আসছে, যে অভিনেতা না পরিচালকের? অভিনেতা পরিচালক দুজনেরই। তো এখানে আপনি কি বার্তা দেবেন যে সেই সমৃদ্ধশালীতার জায়গায় যেতে, যেটা আমরা আগের দিনে পেয়েছি, 7-এর দশকে 8-এর দশকে পেয়েছি, যেরকম কালজয়ী পরিচালক সত্যজিৎ রায় যেন ছেড়ে দিলাম, অজয় কর ছিলেন, অরবিন্দ মুখার্জি ছিলেন, এরকম অসিত সেনকে পেয়েছি। অসিত সেনও একজন রিমার্কেবল ডিরেক্টর। তো সেই পরিচালক পরবর্তীকালে ঋতুপর্ণা ঘোষকে আমরা পেলাম, ওনাকে পেলাম, তারপরে সৃজিত মুখার্জি সিনেমা দেখছি, বা অনেক দত্তর হাল আমলে, মানে অনেক দত্তর প্রসঙ্গে আমি আসতে যাচ্ছিলাম। তো সেখানে কি পরিচালক উঠে আসছে না, না পরিচালক ভাবছে না সবটাই বাণিজ্যিক চাহিদায় নাচ গান ঢুকিয়ে দিচ্ছে? না, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে কি, তখনকার দিনে এটা তো অস্বীকার করা যাবে না, তখনকার দিনে একটা সুবিধা ছিল, এখন যেটা ভয়ঙ্কর অসুবিধা, তখনকার দিনে সিনেমাকে চ্যালেঞ্জ করার মতো অন্য কোনো মাধ্যম ছিল না। এখন সিনেমাকে চ্যালেঞ্জ করার মতো প্রথম টেলিভিশন, তারপরে হচ্ছে মোবাইল কি ভয়ঙ্কর একটা জিনিস। মোবাইলে পৃথিবীর সমস্ত কিছু পাওয়া যায়। তো লোকে মানে ওটিটি প্ল্যাটফর্ম বা সবটাই, এটাতে কি হচ্ছে, মানুষকে হলে গিয়ে কিন্তু সিনেমা, বড় পর্দা ছাড়া সিনেমার সেই মজাটা কখনোই পাওয়া যাবে না। আপনি সোনার গেল্লার ওই বিস্তীর্ণ যে প্রান্তর দেখাচ্ছে, সেটা আপনি ছোট মোবাইলে কোনোদিনই বুঝতে পারবেন, সেই মজাটাই আসবে না। এটা তো ঘটনা। এছাড়া আপনি অভিনয় করেছেন, অভিনয় করতে গিয়ে আপনার মঞ্চ থেকে ক্যামেরার সামনে কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে? কিছু চ্যালেঞ্জিং না, মঞ্চটা আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং। তার কারণ মঞ্চ আর ক্যামেরার সামনে সবচেয়ে বড় তফাৎ হচ্ছে, যে মুহূর্তে একজন অভিনেতা মঞ্চে পা রাখলো, তখন ডিরেক্টরের কিচ্ছু করার ক্ষমতা নেই, সে অভিনেতাই শেষ কথা। ডিরেক্টর কপাল চাপড়ালেও কিছু করতে পারবে না। কিন্তু ফিল্ম মানে ভিজুয়াল মিডিয়াতে ডিরেক্টর ইজ দ্য লাস্ট পার্সন। মানে উনি, ওনার বাইরে হলো না, আবার করো, আমি যেরকম চাইছি সেরকম করো, উনি হচ্ছেন মানে, যার জন্য ডিরেক্টরকে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ ফিল্মের। তো ওই একটাই কারণে বলা হয়, ওখানে অভিনেতা কিন্তু, যেটা ওই নায়ক ছবিতে একটা সংলাপ ছিল যে পাপেট, ফিল্মের অভিনেতা হচ্ছে পাপেট, পুতুল, আর কিছুই না। তো এটা তো ফ্যাক্ট যে একটা মঞ্চে একটা অভিনেতা নিজেকে যতটা খুলতে পারে, ফিল্মের ক্ষেত্রে পারবে না। যেমন একটা রাগের অভিব্যক্তি দেখাতে গেলে মঞ্চে পুরো শরীরটা, কারণ পুরো শরীরটা তো দর্শক দেখতে পাচ্ছে, তার পুরো শরীরের ইয়েটা দেখে বুঝতে পারবে সে রেগে গেছে, কি হয়েছে। কিন্তু ফিল্মে শুধু একটা হাত মুঠোর ক্লোজ আপ নিল, তাতেই বোঝা গেল সে লোকটা রেগে গেল, বা একটা এখানকার এই। কিন্তু যখন ক্যামেরার লেন্স খুব ক্লোজে আসে কোনো অভিনেতার, ধরুন একটা দুঃখের অভিনয় করতে হচ্ছে, তার সামনে কেউ নেই, মঞ্চে তো আমি সামনে সহ অভিনেত্রীকে পাচ্ছি, কিন্তু লেন্স অনেক সময় হয়ে থাকে কোনো দুঃখের সিন, কেউ সামনে নেই, বা কোনো হাসির সিন হচ্ছে, বা কোনো মার্ডারই করা হয়েছে, তার যে এক্সপ্রেশনটা, ক্যামেরাটাকে আপনাকে একা ধরেছে, সেখানে কখনো মনে হয়নি অভিনেতা হিসেবে? না, সেটা হবে না। তার কারণ যে অভিনয়টা করতে জানে, সে যে কোনো পরিস্থিতিতে অভিনয়টা করতে পারবে।
আর অভিনয়ের ক্ষেত্রে যেটুকু আমি শুনেছি যে মঞ্চে তো পরপর 1 2 3 4 সিনগুলো পরপর আসছে, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে অনেক সময় বলা গেল যে মানে ফিল্মের ক্ষেত্রে বাবা মারা গেছে, তাকে ঢুকে দেখে যে এক্সপ্রেশনটা হচ্ছে, আগেই হয়তো কান্নাটাকে করতে বলেছে, পরে হয়তো দরজা থেকে ঢুকতে বলেছে, তো এগুলো তো মানে 2 3 2 2 3 4 5 1 1টা হয়তো লাস্টে হলো, তো সেখানে কখনো মনে হয় না যে আমার এক্সপ্রেশনটা এই কান্নার থেকে আমি সেখানে কন্ট্রোল করে নিয়ে অভিনয় সেটা করতে হওয়া মনে উচিত হয় না। যে অভিনেতা যদি শিক্ষিত হয়, মানে অভিনয়ের ক্ষেত্রে শিক্ষিত হয়, তার সেগুলো কোনো সমস্যা হবে না, হওয়া উচিত নয়। হ্যাঁ, আর আপনি ডিরেকশনও দিয়েছেন, গল্প করছিলাম যে আপনি ডিরেকশনও দিয়েছেন, তো ডিরেকশনে দেওয়ার অভিজ্ঞতা কেমন, ডিরেক্টর হিসেবে নিজেকে কি মনে হয়েছিল? দেখুন, ডিরেকশন বলতে কি, আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে সেটা নাটকের ক্ষেত্রেই হোক বা ফিল্মের ক্ষেত্রেই হোক, যতক্ষণ না পর্যন্ত, এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি, যে আপনি যে চরিত্রগুলোকে, যে গল্পটাকে হাজির করছেন, সেই গল্পটা, সেই গল্পের চরিত্রগুলোর সঙ্গে যদি দর্শক যারা দেখতে এসছে তারা যদি নিজেকে মেলাতে পারে, তবেই ছবিটা দাঁড়াবে, নয়তো দাঁড়াবে না। চরিত্রগুলোকে যদি দর্শকের কাছে অচেনা মনে হয়, তাহলে সে ছবি দাঁড়াতে পারে না, সে যত টাকাই খরচা করে ছবি বানানো হোক না কেন। এটা হচ্ছে সোজা কথা আমার কাছে। দর্শককে না হলে, আপনি ভাবুন যে একেবারে সাধারণ চেহারার অমল পালেকার মুম্বাইতে যখন বাসু চ্যাটার্জি ওনাকে নিয়ে পরপর 3টে ছবি করলেন, রজনীগন্ধা, চিত্র, ছোটি সি বাত, এই ছবিগুলো করলেন, দর্শক কিন্তু এই মানুষটাকে একেবারে পাশের ঘরের ছেলে হিসেবে মেনে নিয়েছিল, যার জন্য ছবিটা হিট হলো। হ্যাঁ, এই পরপর 3টে ছবি হিট করার পর চোপড়া হাউস থেকে অমল পালেকারের কাছে, এটা আমার একটা ঘটনা আছে, অমল পালেকারের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম। ওই একটা নিজামপাড়ে তখন ওই ফেস্টিভ্যাল হতো, ওই সেন্ট্রাল গভর্নমেন্টে করতো, তখন গদার, জালুক গদারের একটা রেট্রোস্পেক্টিভ হচ্ছিল, ওরা সব ছবি, ওনাকে তো বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রকার, কিন্তু ওর ছবি দেখতে গিয়ে আমি 10 মিনিট থেকে বেরিয়ে এসেছি, এতটাই মানে সবটাই মাথার উপর দিয়ে যায়। তো আমি দেখলাম আমি একমাত্র নির্মোদ না, অমল পালেকার বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তো আমি সেই সময় সুযোগ পেয়ে, আর অমল পালেকার আমার খুব প্রিয় অভিনেতা, আমি গিয়ে তার সঙ্গে আলাপ করলাম। তো উনি তখন বলছিলেন, ওনার কাছে এটা শোনা, যে ওনার এই 3টে ছবি যখন পরপর এসেছে, সেই সময় চোপড়া হাউস থেকে ওনার কাছে একটা ছবি মানে এসেছিল করবার জন্য। সেই ছবিটাতে মানে হিরোকে দেখানো হয়েছিল হিম্যান, তার একটা দৃশ্য ছিল কুমিরের সঙ্গে লড়াই করবে। অমল পালেকার এবং এমনি যে এই ছবিগুলো করে উনি যে টাকাটা পেতেন, তার থেকে অনেক বেশি টাকা ওনাকে অফার করা হয়েছিল। অমল পালেকার খুব পরিষ্কার ভাবেই ওনাকে জানিয়ে দিয়েছেন, এটা এই চরিত্র আমার জন্য নয়, দর্শক ছুঁড়ে ফেলে দেবে এই ছবি। আমি যতই 3টে হিট ছবি দিই না কেন, এই চরিত্রটা যখনই আমি করবো, দর্শক আমাকে ছুঁড়ে ফেলে দেবে। এই যে উনি এটাকে অনুধাবন করতে পেরেছেন, এই ওনার কাছে সাংঘাতিক ব্যাপার। আজকালকার তো অভিনেতা বুঝতেই পারে না যে আমাকে কোন চরিত্রটা করা উচিত, যে এই চরিত্রটার সঙ্গে যায় কি যায় না। কখনো ভিলেন চরিত্র অভিনয় করেছেন? হ্যাঁ, করেছি, একটা নাটকে করেছিলাম। আচ্ছা, মনোজ মিত্রের সংস্পর্শ এসেছে? হ্যাঁ, খুব বাজে লোক, খুবই বাজে লোক, অত্যন্ত বাজে লোক, আমার এটা বলতে কোনো দ্বিধা নেই। তারপর মনোজ মিত্রের একটি নাটক আমি করবার সময় মনোজ মিত্র বাবুর সঙ্গে দেখা করেছিলাম, ওনার ওই পাইকপাড়ার বাসাতে। তো ওখানে একটা প্রথমে একটা অনেক বড় সংলাপ ছিল, আমার কেবল মনে হয়েছিল যে এটা একবার দেখি নাট্যকারকে জিজ্ঞেস করে এই সংলাপটা কিভাবে বলবে, এত বড় সংলাপ। আমাকে তার উত্তরে, তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি তার উত্তরে বললেন, ওই সংলাপটা যখন চলবে তখন দর্শকরা সব হলে ঢুকছে, ওই সংলাপে শুনলে তুমি তোমার মতো বলে দিও। এরকম একটা সাংঘাতিক মনোজ মিত্রের অভিনয় আমি কিন্তু অসম্ভব ভক্তি, কিন্তু ওনার এই ব্যবহারটা আমার খুব খারাপ লেগেছিল, অত্যন্ত খারাপ লেগেছিল। সেটা কি কোনো পরিস্থিতির জন্য? পরিস্থিতি আমি তো জানি না, আমি তো যখন গেছি উনি বেশ খোঁজ গিয়ে বসে চা খাচ্ছিলেন। তো আমি এরকম বহু নাট্য ব্যক্তিত্বের সঙ্গে দেখা করেছি, যেমন কারোর অভিজ্ঞতা, যেমন বাদল সরকার, আমার অসম্ভব প্রিয় নাট্যকার। মানে আমার তো মনে হয় যে কলকাতা শহরে এত বড় নাট্যকার আর কোনোদিন আসবে না। তখন উনি সন্তোষপুরে থাকতেন, এই যাদবপুর সন্তোষপুরে। ওনার বাড়িতে গিয়েছিলাম, ওই যে ছবিটা এই অনির্বাণ করলো না, ওই যে কি নাম, আরে অনির্বাণ, ওই ছবিটা বল্লভপুরের রূপকথা। বল্লভপুরের রূপকথাটা আমার খুব ইচ্ছা ছিল অনেকদিন আগে,
তখন বল্লভপুরের রূপকথা লেখা হয়েছিল 67 সালে। তো আমি তার পরে, অবশ্য অনেক পরে, আমি 88-82 সালে গিয়েছিলাম বাদল বাবুর সঙ্গে কথা বলতে। তো বাদল বাবুকে অনেক গ্যাস ফ্যাস দিয়েছিলাম, কারণ আমাকে ওই একজন আনন্দবাজারের একজন সাহিত্যিক ছিলেন দুলেন্দু ভৌমিক, নাম শুনেছেন কিনা জানি না। দুলুদা আমাকে খুব ভালোবাসতেন, ভীষণ, মানে নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন। তো দুলুদা আমাকে একটা কথা বলেছিল যে তুই যে কোনো লোকের কাছে গিয়ে একটু গ্যাস দিবি, কারণ বাঙালি আছে পৃথিবীর একমাত্র জাত যারা গ্যাস খায়। তো আমি গিয়ে তো বাদলবাবুকে সেইভাবে বলেছিলাম, খুব আপনার মতো কিছুটা সত্য কিছুটা বাড়িয়ে এরকম বলেছিলাম। বলা টলার পরে আমি বলেছিলাম এই নাটকটা দেখ, আমি ছবি করি। তো না না, নাটকটা ওখানে দিন না। তারপরে উনি বললেন না না, আমি নাটকটাও লিখতেই পারি না, আমাকে দাও। তো উনি চলে যাওয়ার পর ওনার স্ত্রী খুব তরুণী, মানে উনি দলের একটি মেয়েকে বিয়ে করেছিলেন, ওনার শতাব্দী যে দলটা, সেই দলটার একটি মেয়েকে। সেই ভদ্রমহিলাকে আমি বললাম, ম্যাডাম দেখুন না বিদ্যাজি, তিনি বাজারে গেছেন, বাজারটা কাছেই, মানে বাড়ি থেকে হয়তো 2-3 পা হাঁটলে বাজার কন্টাস্টে। তো দেখুন না, ওই কথাটা যখন বলছি, তখন বলতে বলতে দিয়ে বাদলবাবু উঠে এসছেন, তুমি আমার বউকে গ্যাস পাচ্ছ, আর ও বললেন দিয়ে দেবো, আমি তোমাকে দেবো না, তুমি চলে যাও। কিছুতেই দিল না। এই লোকটাকে আমি দেখেছিলাম অসম্ভব একটা মানে চিন্তার বাইরে, উনি যেটা ভাববেন তার বাইরে উনি যেতেই চান না, কিন্তু উনি সেই সম্মানটা পাননি। উনি কার কোনো নাট্য ব্যক্তিত্বের সংস্পর্শে এসেছেন? নাট্য অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে নাটক শিখবো বলে, তখন অসম্ভব ভক্ত অজিতেশ বন্দ্যোপাধ্যায়। তো অজিতেশ বন্দ্যোপাধ্যায় তখন তাড়িয়ে দিলেন, মানে তখন সবই কলেজে ভর্তি হয়েছি। তো বললেন কি করো, মানে পড়াশোনা করছি, বিএসসি তে ভর্তি হয়েছি। বাড়ি যাও, আমাদের বিএসসি রাত 10টা থেকে শুরু হয়, থিয়েটার হবে না, এখন পড়াশোনা শেষ করে তারপরে এসে, তারপরে অবশ্য যাওয়া হয়নি। এই দুজনকে খুব কাছ থেকে। আপনি অভিনয় বা সিনেমা বা নাটককে পেশা হিসেবে বেছে নিয়েছেন পড়াশোনার পর থেকেই? হ্যাঁ, আমি চাকরি করতাম, তো আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম। আমার সিকিউর জব ছেড়ে দিয়েছি। তো সেটা কেন? আমাদের অভিনয়টা আমার একেবারে সে পাগলামি পর্যায়ে চলে গিয়েছিল। সেটা আমার বউ ছাড়া কেউ মেনে নেয়নি, বাড়ির কেউ সেরকম ভাবে মানেনি, যেরকম একটা চাকরি কেউ ছাড়েনি। আর তখন বাজারটাও, মানে সিনেমার যে চেহারাটা, মানে করে খাওয়ার মতো অবস্থাও ছিল না। আর সত্যি সত্যি সেরকম কিছু করতেও পারিনি, তার কারণ শুধু ট্যালেন্ট থাকলে হয় না, তার সঙ্গে অনেক কিছু আছে যে জিনিসটা খুব দরকার। না এক নম্বর সত্য, কিন্তু শুধু প্যাশন থাকলে বা অভিনয়টা করতে জানলে এটা একমাত্র ক্রাইটেরিয়া নয়। ক্রাইটেরিয়া এত অনেকগুলো অঙ্কের মধ্যে জড়িয়ে আছে, যেটা খুব কঠিন, যেটা আমি পারবো না, পারিনি রাদার। যেমন আমি একটা ছবি করবো ঠিক করেছিলাম, একটা অসাধারণ সাবজেক্ট, পুরুষার এক কথাতে রাজি। তখন ওই পুরুষার এখানকার পরিচালকের সঙ্গে 7টা ছবি একসঙ্গে সই করেছি, পরপর 7টা ছবি করবো, তার মাঝখানে আমি গিয়েছি, ওই 7টা ছবি মাঝখানে উনি রাজি হয়ে গেলেন ছবিটা করতে। মানে একটা অদ্ভুত সাবজেক্ট ছিল ওটা। কি বক্তব্য ছিল? সাবজেক্টটা ছিল, ওর ক্যাপশনও আমি রেডি করে ফেলেছিলাম যে সৌমিত্র চট্টোপাধ্যায় না, মানে 70-এর সৌমিত্র, মানে 70 বছর বয়সে 70s সৌমিত্র। ক্যাপশনটা ছিল এই 70-এর সৌমিত্র। গল্পটা ছিল যে একজন বৃদ্ধ লোক যাকে নাকি কেউই পছন্দ করে, আর নোংরা লাইফ, কিছু লোক থাকে না যে দেখলেই মনে হয় বাজে লোক, এর সঙ্গে কথা বলা যায় না, মানে সব পাড়ার বৃদ্ধরা যেখানে সে সেখানে নিয়ে সে নিজের মতো একা একা থাকছে। সেই লোকটি তার ভাড়াটে ভাড়া আছে একজন, সে একজন অভিনেতা, খুব মানে ব্যস্ত অভিনেতা আর কি, সেটা আমি সব্যসাচী খবর থেকে ভেবেছিলাম। এবং তার একটি মেয়ে আছে, সেই মেয়েটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো সেই মেয়েটি একটা ঘটনা চক্রে, একটা আসরটাকে কেন্দ্র করে ওই মেয়েটি প্রেমে পড়ে গেল ওই বৃদ্ধ। এবারে পুরো গল্পটাই হচ্ছে বৃদ্ধর মনে মনে, বৃদ্ধ যেটা ভাবছে সেটা আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি। ওই যার জন্য মেকআপটা আমি করেছিলাম একটা দিক নর্মাল সৌমিত্র মেকআপ, আর একটা দিকে একদম অন্যরকমই চিন্তা ভাবনা। হ্যাঁ, ওইটা আমি করেছিলাম। সেটা আলটিমেটলি না, সেটা বলছি গল্পটা। তারপরে লাস্টে যেদিন মেয়েটির একটি ফিয়ান্সে ছিল, সেই ছেলেটি হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতো, সে বাইরেই থাকতো বেশিরভাগ সময়, বছরে একটা সময় সে দেশে আসতো, সেই সময় আমরা মিটটিট করতো। সেটা তো বুড়োটা জানে না। এবার সেই বুড়োটা এটা কিছুটা মজার ছড়ি করেছিলাম। তো সেই ছেলেটা, বুড়োটা যেদিন খবর পাবে যে আজকে ওই ছেলেটি নামছে দমদম এয়ারপোর্টে আসছে, তখন বুড়ো তো তার সময়কার
মানে তার যে সমস্ত চেনাশোনা ছিল সেই সময়কার 3-4 জন সুপারি কিলার ঠিক করবে, তাদের তো বয়স তো ওই সমান 70 ছুঁই। তারা তো সব বন্দুক টন্দুক নিয়ে গিয়ে হাজির হবে। তারপরে সেই ছেলেটি যখন ফিরছে, ছেলেটি গাড়ি থেকে এরকম একটা পুরোনো অ্যাম্বাসেডার গাড়ি, সেটা গিয়ে ওরা দাঁড় করাবে। তারপরে ছেলেটা তো অবাক হয়ে যাবে, কি ব্যাপার এই বুড়োগুলো আমাকে আটকাচ্ছে কেন। তো এইটা করতে গিয়ে ছেলেটা একটা একটা বুড়োকে ধাক্কা মেরে সে তো পড়ে গেছে, তার প্রেশার খুব বেশি, একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছে। তারপরে ছেলেটি সবাইকে হসপিটালে ভর্তি করে এই খবরটা যখন ওই বৃদ্ধের কাছে যায়, তার তখন একটা ম্যাসিভ অ্যাটাক হয়। মানে গল্পটা শেষ হচ্ছে এমন জায়গায়, মানে ডাক্তার বলেছে যে 72 ঘন্টা না কাটলে আমরা কিছু বলতে পারবো না। আর এই 72 ঘন্টা পরে মেয়েটার বিয়ে হচ্ছে। মেয়েটা যখন মানে মালা বদল হচ্ছে, বুড়োটা তখন চোখ খুলছে। এইখানে গল্পটা শেষ। এই একটা সাবজেক্ট। তো প্রফেসর খুব রাজিও হয়েছিল, খুব ভালো লেগেছিল। তো কিন্তু ওনার কিছু শর্ত উনি যা দিলেন, না এটা আমার পক্ষে মেনে চলা সম্ভব না। বাজেট ফাজেটে সমস্ত ফাইনাল হয়ে গেছিল। হ্যাঁ, এটা আমার খুব খারাপ লেগেছিল আর কি। কিন্তু ওই এমন কোন চরিত্র আছে যেটা পেলে আপনি এখনো পাননি হাতে, বা আপনার ভাবনায় আছে পেলে আমি অন্যরকম একটা প্রেজেন্টেশন করবো, যে একটা বহু চরিত্র আছে খুব জটিল। আমার তো মনে হয় যত জটিল চরিত্র হবে, কারণ আমার পার্সোনালি আমার গল্পগুলো না রিলেশনের উপর, আমি রিলেশনটাকে খুব মানে গুরুত্ব দিই, সম্পর্কের উপরে। যার জন্য এই এই যে কোনো সম্পর্ক, এই যে এইটা আমি একটা দূরদর্শনের একটা সিরিয়াল করেছিলাম, আমার প্রথম সিরিয়াল করা। মানে মূলত ওটা আমি ডিরেক্টর না থাকলেও পুরো ডিরেকশনটা আমাকেই দিতে হয়েছিল। তো ওটা আমার একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এই কারণে, ওই সিরিয়ালটা যখন আমরা দূরদর্শনে জমা দিয়েছিলাম, আমার প্রডিউসার বলেছিল এই সাবজেক্টটা 6টা এপিসোডের বেশি হয় না। তখন প্রডিউসার আমাকে বললো কি করবেন, আমি বললাম 6টাতেই রাজি হন না, তারপরে দেখুন। সেই গল্পটা 26টা এপিসোড ওরাই কিন্তু অ্যাপ্রুভালটা দিয়েছিল। ওইটা কাজ করার সময় আমি এমন কিছু অভিনেতার সঙ্গে কাজ করেছিলাম, মানে আমার অসম্ভব ভালো লেগেছিল। যেমন মমতা শঙ্কর, মানে ভাবনার বাইরে এত পাওয়ারফুল অভিনেত্রী। তারপরে রমাপ্রসাদ বণিক, এদের সঙ্গে কাজ করে আমার সাংঘাতিক লেগেছিল। এদের অভিনয়ের গভীরতা সাংঘাতিক। মানে এখনকার দিনকে আমি ছোট করছি না, কিন্তু আমি না কারোর মধ্যে সেই ডেডিকেশনটা পাই না। সেই যে একটা চরিত্রকে কিভাবে, যেমন আপনি বোধহয় ওই ছবিটা দেখেছেন, এই কোনি খুব অল্প বাজেটের ছবি, অথচ কোনি কিন্তু মানে নির্দ্বিধায় ওই চকদিনজার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারে তার টোটাল অ্যাক্টিংটা দিয়ে। ওই অভিনয়টাকে কোথায় পাবে? মানে কোনি যে অভিনয় করেছিল, তাকে সুইমিং পুলে নিয়ে গিয়ে যেভাবে অভিনয় করানো হয়েছিল, দেখে মনে হয়েছিল যে হ্যাঁ সেটাই কোনিটাই। সত্যি তাই, মানে এত ভালো। এই যে এই হৃদয় দিয়ে বানানো, এই বানানোটা না হলে লোকে দেখবে না। যেটা অনেক দেখিয়ে দিয়েছে ভূতের ভবিষ্যৎ করে, যে ওইরকম খরার সময় যে একটা ছবি বানানো যায়, মানে সাংঘাতিক, চিন্তার বাইরে। হ্যাঁ, অকালে চলে গেলেন কিছুদিন আগে, সেটা ডিপ্রেশনের জন্য। সেটা তো তার ইয়েতে। তো আপনার এই মুহূর্তে আপনি কি করছেন? আমি এখন কিছু করছি না, আমি একটা ছবির ব্যাপারে খুব মানে চেষ্টা করছি, কথাবার্তা অনেক পেয়ে গিয়েছে। জানি না ছবিটা যদি হয়। এই ছবিতে কোনো পরিচিত মুখ নেই, আমার পরিচিত মুখের পক্ষপাতে আমি নই, একদমই নেই। এই ছবিটা হচ্ছে একটি মেয়ের মানে উত্থান। মেয়েটা হচ্ছে ওই দেখবেন ভোরবেলা যাদবপুরে যখন ট্রেন গুলো ঢোকে না, জি স্পেশাল, যত লক্ষ্মীকান্তপুর থেকে সমস্ত বাড়িতে কাজে বাড়ির পরিচারিকা, তারা সব মানে কয়েক হাজার ওই 4:30 থেকে 6টার মধ্যে, আর আলাদা আলাদা সমস্ত মেয়েরা আসে। ওইখানকার একটি মেয়ে, যে নাকি ওই ডায়মন্ড হারবার কলেজ থেকে বিএ পাস করেছে, বিএ পাস করার, যার মা যাদবপুরে একটি মানে নাট্য ব্যক্তিত্বের খুব নাম করা একজন নাটকের পরিচালকের বাড়িতে পরিচারিকার কাজ করে, আর বাবা হচ্ছে ভ্যান চালক, মানে অর্ধেক সময় মদ খেয়ে পড়ে থাকে। সেই মেয়েটার উত্থান মঞ্চে, নাটকে উত্থান, যাকে নাকি এই যে বলুন, যেটা খুব স্বাভাবিক ঘটনা। এই যে আমি ওটাকে দেখি, মানে আমার স্ক্রিপ্ট আছে যে ওই যে নাট্য ব্যক্তিত্ব যে ভদ্রলোক, এনাকে ধরুন, সে আর কথার কথা বলছে, আমি কোনো তুলনা নিয়ে বলছি, ধরুন রুদ্রপ্রসাদ মন্দির, সবাই চেনে এক নামে, ওরকম একটা ব্যক্তিত্ব। কিন্তু সে মনের দিক থেকে সামন্ততান্ত্রিক মানসিকতা।
সে তো ভাবতেই পারছে না একটা ঝিয়ের মেয়ে কেন পাঠটা করবে। আচ্ছা, হ্যাঁ, আপনি কি এইভাবেই ভেবেছেন? এইভাবেই ভেবেছি একটা ঝিয়ের মেয়ে কেন এই পাঠটা করতে যাবে, আর তাকে আমি নেবই বা কেন। আমার মজাটা হচ্ছে ওই ভদ্রলোকের ছেলে যে ওই দলে অভিনয় করে, সেই ছেলেটির কিন্তু এই মেয়েটির ডেডিকেশন সাংঘাতিক হয়েছে, সাংঘাতিক। যে এই মেয়েটা পাগলের মতো চেষ্টা করছে মঞ্চে ওঠার। ওই নাটকটার ক্লাইম্যাক্স ওই জায়গাতেই, যে নাটকটা যেদিন মঞ্চে নতুন নাটক ওই সফোক্লিসের আন্তিগণে নাটকটা মঞ্চস্থ হবে, ওদের তো নিজস্ব অভিনেত্রী আছে, তিনি করবেন। তো একাডেমিতে এবার 19 এরকম কোথাও একটা শো হবে, এবং নাটকটা শুরুর 1 ঘন্টা আগে যিনি আন্তিগণের চরিত্রে যে মহিলা অভিনয় করছিলেন, তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়বেন। মানে একটা ভয়ঙ্কর অবস্থা। ডিরেক্টর তো ফুল ছেড়ার অবস্থা, কি করবো এই সময়? মানে ছেলেটাও বলবে যে চেষ্টা করো, এইটাই হচ্ছে ওটা। তো আশা রাখবো এরকম একটা সিনেমা স্ক্রিপ্ট আমরা পর্দায় দেখতে পাবো। তো আপনি একটু আগে একটা কথা বলছিলেন, অভিনয় কখনো শিখিয়ে হয় না, কিন্তু এখন প্রচুর এই ছোট ছোট ইনস্টিটিউশন হয়েছে, অনেক জায়গা নিয়ে আসা হচ্ছে, সেখান থেকেও বলছে। তো দেখুন, একটা জিনিস হয়, যেমন যেটা কলকাতায় হয় না, মুম্বাইতে হয়, সেটা হয় কি, একটা অভিনয়, একটা ট্যালেন্টেড একটা অভিনেতা, ছেলে বা মেয়ে যেই হোক, তার উপরে একটা পালিশ করে দিতে পারে। যে পালিশটা এখন খুব দরকার হয় সেটা করে দিতে পারে, কিন্তু অভিনয়টা শেখাতে পারবে না, অসম্ভব। মানে গ্রুমিংটা হতে পারে, কিন্তু তার ভেতরে যে নির্যাসটা নিজেকেই করতে হবে। মানে বললাম তো, হাজার চেষ্টা করলেও একটা তুলসী চক্রবর্তী জন্মাবে না, এটা একদম ইনবর্ন, এটা হতে বাধ্য। অভিনেতা তো মনে হয় আছে, ধরে নিতে পারে ঈশ্বর প্রদত্তই। হ্যাঁ, যেমন উত্তম কুমার মানে শুধু ঈশ্বর প্রদত্ত নয়, উত্তম কুমার কিন্তু একদম ঈশ্বর প্রদত্ত নয়। উত্তম কুমার কিন্তু অসম্ভব পরিশ্রম করে নিজেকে ওই জায়গায় নিয়ে গেছেন। এখন কেউ ভাবতেই পারবে না, আমরা তো শুধু ছবিতে দেখছি, চরিত্রকে নিয়ে অনেক ঘষা মাজা করতেন, নিজের মনে ডায়লগ বলতেন। হ্যাঁ, সেইটা কোথায়, এখন সেটা দেখতেই পাই না। তো আগামী প্রজন্ম যারা উঠে আসছে, আপনি তো এবার বয়সের দিকে, প্রজন্ম উঠে আসছে, আমরা সবসময় চাইবো নতুন ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আসুক, নাটকে আসুক এবং সিনেমাতে আসুক। তাদের আপনার কি বার্তা, মূল মন্ত্র কি? অভিনয় শিল্পী হয়ে খ্যাতির দিকে ছুটবে, না অভিনয়টাকে একদম আত্মস্থ করে দর্শকদের সামনে? আমি নিজেকে আগে কম্পিটেন্ট হতে হবে, তারপরে খ্যাতি এমনি পেছনে আসবে। যদি সে সত্যি ভালো অভিনেতা হয়, খ্যাতি এমনি তার পেছনে আসবে, তবে তাকে সুযোগ পেতে হবে। সেখানে যে অঙ্কগুলোর কথা বলছি, সেই অঙ্কগুলো থাকলে চলবে না। একজন পরিচালককে সহজভাবে কাজ করতে পারা, এই ব্যাপারগুলো থাকতে হবে। অভিনয় যদি সে কম্পিটেন্ট হয়, খ্যাতি আপনি তার পেছনে আসবে। খ্যাতি যেটা সব থেকে বড় প্রয়োজন, অর্থ, সেটাও আসবে। হ্যাঁ, খুব ভালো লাগলো, আপনার সাথে অনেক আলোচনা হলো এই ব্যাপারে। একজন বয়োজ্যেষ্ঠ অভিনেতা, তিনি অনেক ঘাত প্রতিঘাত দিয়ে উঠে এসেছেন এবং উনি অনেক বার্তা দিলেন নতুন প্রজন্মকে। তো আজকের আমাদের গল্প এখানেই শেষ করছি, কারণ সময়ও তো বলে যাচ্ছে, আমাদের আসতে হবে। তো আবার দেখা হবে আপনার সাথে, ভালো থাকবেন, নমস্কার।